আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 রাতে দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে মোরে অবসর। শেক্সপিয়ারের এই লাইন দুটি নতুন করে উচ্চারণ করেছিলেন কবিগুরু। রাজনৈতিক সহিংসতার মধ্য দিয়ে গত শুক্রবার ফাগুনের প্রথম দিন এবং গতকাল শনিবার বিশ্ব ভালোবাসা দিবস, বোধহয় তাই স্মরণ করিয়ে দিল বারবার। কিন্তু আসলেই ভালোবাসার মতন মায়ের প্রতি সন্তানের বা প্রেমিকের প্রতি প্রেমিকার অথবা ভাইয়ের প্রতি বোনের যে ভালোবাসা, সব কি কেড়ে নিচ্ছে রাজনৈতিক সহিংসতা? এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা, রয়েছেন সাংবাদিক মাসুদ কামাল, তারপর পরে রয়েছেন নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর এবং রয়েছেন আমাদের পরিচিত মুখ মাহমুদুজ্জামান বাবু, সঙ্গীত শিল্পী। ফাতেমাতুজ জোহরা, কি বলবেন? এই যে সহিংসতা, এই যে উত্তাপ, এর মধ্য দিয়ে যে পরপর যে দুটো দিন গেল, আপনার কাছে মনে হয়েছে যে আগেকার মতো করেই মানুষের কাছে টেনে নেওয়ার মতো সময় পেয়েছে? এই ক্রাইসিসটা আমি সবসময় বলে আসছি কথাটা। তো এই কথাটা বলার আগে আমি আমার দর্শক যারা আছেন তাদের সবাইকে আমাদের সব পক্ষ থেকে ভালোবাসা, আমার পক্ষ থেকে ভালোবাসা। এবং আজকে যে একটা বিশেষ দিন, ভ্যালেন্টাইন্স ডে, সেই দিনে একটা প্রজ্ঞা ছিল সেই দিনে। সেই দিনের প্রজ্ঞাটা আমাদের মনের মধ্যে আবার জেগে উঠুক নতুন করে, সেটা কামনা করি। তার সঙ্গে তুমি যে কথা বললে সেটা বলেছি যে আমি বিশ্বাস করি যে রাজনীতি বা রাজনৈতিক পরিস্থিতি থেকে শিল্পীদের গান করার মানসিক অবস্থা বেশি দূর নাই, খুবই কাছাকাছি। রাজনৈতিক পরিস্থিতি যদি সহনশীল না থাকে দেশে, তো সেখানে সুর গান আসে বলে মনে হয় না আমার। আমি চাই একটা স্থিতিশীলতা, সেটা যেভাবে হোক না কেন, সেটা যাদের উপর দায়িত্ব আছে তারা সেটা অবশ্যই সেটা খেয়াল করবেন। তা আমার জন্য সঙ্গীতের জন্য সুখকর না, ওনার ব্যবসার জন্য সুখকর না, ওনার ব্যবসার জন্য না, ওনার অন্য কাজের জন্য না, তোমার এই জন্য না, এই জন্য না, সবার জন্য। এবং যারা করছেন হয়তোবা তারা শুধুমাত্র রাজনীতি করছেন, তাদের হয়তো খুব ভালো লাগে খেলতে ব্যাপারটা। কিন্তু আমার কাছে মনে হয় যে দেশের প্রত্যেকটা নাগরিকের এই অধিকার আছে চাওয়ার জন্য যে রাজনৈতিক স্থিতিশীলতা আপনারা নিয়ে আসেন, যেমন করে হোক। সেই বুদ্ধি, সেই ওয়েজ গুলো আপনারা জানেন। এটা হচ্ছে আমাদের সাধারণ জনগণের দাবি, কঠিন দাবি। গত পরশুদিন ফাগুনের যে প্রথম দিন অথবা গতকাল যে বিশ্ব ভালোবাসা দিবস, অন্যবার যেমন দেখেন রাজনৈতিক সহিংসতা আমাদের এখানে চলছে বছর পর বছর, দিনের পর দিন। তারপরেও এখন যে নতুন মাত্রা যোগ হয়েছে মানুষের জীবনের নিরাপত্তা, নিঃসন্দেহে নিয়ে এটি যে কেউ স্বীকার করবেন। তারপর আমরা দেখেছি বইমেলায় মানুষের উপচে পড়া ভিড়। ভিড় থাকলেও মানুষের চোখে মুখে একটা আতঙ্ক ছিল। আমি জানি না আপনি বইমেলা গিয়েছেন কিনা। হ্যাঁ, আপনার কি মনে হয় যে এই যে সহিংসতা, এটি সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে এবং আরো করবে যদি এরকম হয়? কারণ একটা ফাল্গুনের আনন্দ কিংবা ভ্যালেন্টাইন্স ডে আনন্দ কিংবা পহেলা বৈশাখ আনন্দ, মানুষ তো উদ্বেলিত, জনগণ রাস্তায় জনস্রোত তো ঢেলে পড়ছে। সেখানে তো আতঙ্ক সামনে পিছনে মাথার উপর বিরাজ করতে থাকে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। সেখানে কখনোই কোনো কিছু হতে পারে না। মাহমুদুজ্জামান বাবু, জীবনের গান গান, আপনি এখন কি গান গাইছেন? আমি প্রথমত একটা বিষয় একটু প্রত্যাখ্যান করি, সেটি হচ্ছে যে আমাদের এখানে বিশ্ব ভালোবাসা দিবস কিংবা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে যেই কৃত্রিম একটা জোয়ার আছে, সেটিকে আমি অস্বীকার করি এই কারণে 14ই ফেব্রুয়ারি দিনটি আমাদের এখানে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসাবে ছাত্ররা সূচনা করেছিল। 1983 সালের মধ্য ফেব্রুয়ারিতে সবার জন্য শিক্ষার দাবিতে ছাত্ররা লড়াই করেছিল সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, এবং অসংখ্য শিক্ষার্থী বন্ধু সেদিন শহীদ হয়েছিলেন। এবং এই দিনটিকে এক ধরনের বেনিয়া পুঁজি, আর্চিস গ্যালারি, তারপর ধরুন এরকম আরো যে সমস্ত প্রতিষ্ঠান আছে, প্রধানত আমাদের এখানে খুব নাম করা একজন সংবাদকর্মী কিংবা সাংবাদিক সম্পাদক, আমি নাম ধরেই বলি, শফিক রেহমান সাহেব এই বিষয়টির প্রবর্তন করেন 14 ফেব্রুয়ারিতে। উনি বাংলা একাডেমিতে প্রথম বইমেলার একটা স্টলের ওখানে লাল পিলো দিয়ে একটা স্টল, লাল গোলাপের একটা স্টল নিয়েছিলেন, এবং সেখান থেকেই বিভিন্ন রকমের ভালোবাসা দিবসের কার্ড, সুভেনির এগুলো বিলি করা শুরু হয়। এবং 14ই ফেব্রুয়ারি দিনটিকে আমরা হারাতে থাকি। একজন মানুষের হাত দিয়ে বিষয়টি ঘটেছে তা নয়,
আসলে খুব সচেতনভাবে, আমি যেটা মনে করি সচেতনভাবে আমাদের প্রতিরোধের যে চেতনা, নৈতিকতার যে চেতনা, মূল্যবোধের যে চেতনা, সেটিকে ধ্বংস করবার একটা চক্রান্তের অংশ হিসাবে সেটি ঘটেছে। এমন নয় যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে যখন আসেনি তখন আমরা ভালোবাসতাম না, নিশ্চয়ই না। মানে এমন তো নয় যে এই দিনটির সূচনা থেকে আমরা ভালোবাসতে শিখেছি, আমাদের হৃদয় উন্মিলিত হয়েছে এবং আমরা ভীষণভাবে আবেগপ্রবণ হয়েছি। মূলত দেখা যাবে যে বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফুলের ব্যবসাটা খুব জমে। এক কেজি চালের দাম 60 টাকা, আপনি সেদিন ফুল কিনেছেন, একটি ফুল কিনেছেন 60 টাকা দিয়ে। তো এই তারতম্যগুলো কিন্তু চোখে পড়ার বিষয়। যেই জায়গাটি আমি আরো একটু বলতে চাই সেটি হচ্ছে যে রাজনৈতিক অস্থিরতার এই জায়গায় ফাতেমা আপা যেটি বলছিলেন যে গান, কোন সৃজনশীল কাজ এই দেশে হবে না, কোনোভাবেই হচ্ছে না। আমাদের অনেক অনুষ্ঠান বাতিল হয়েছে, নতুন করে গান লেখবার ভাবনা বারবার হুমড়ি খেয়ে পড়ছে, মুখ থুবড়ে পড়ছে। এক ধরনের সৃজনশীল নির্মাণের ক্ষেত্রে যেই স্থির অভিনিবেশ দরকার সেটি ক্রমাগতভাবে বিরক্ত হচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে, বিক্ষিপ্ত হচ্ছে। ফলে রাজনীতির ক্ষেত্রে কারা ক্ষমতায় থাকবেন, কারা ক্ষমতায় যাবেন, এটা তারা মীমাংসা করবেন, কিন্তু সাধারণ মানুষকে নিয়ে খেলার এই যে ধ্বংসাত্মক প্রক্রিয়া, এটি পুরো দেশের জন্য, শুধু সৃজনশীল শাখায় না, পুরো দেশের জন্যই আগামী দিন ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। কিন্তু এই কথা তো সত্য, কষ্ট ছাড়া কিছু সৃষ্টি সম্ভব না। এদিক থেকে কি রাজনীতিবিদদেরকে আপনি তাদের প্রতি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করবেন যে তারা যে কষ্টের মধ্যে রেখেছে, তারা যে সহিংসতার মধ্যে রেখেছে, এখান থেকে কিছু সৃষ্টি হচ্ছে? এটা একটা অদ্ভুত মনোবৈকল্য কিন্তু তৈরি করে দিচ্ছে আমাদের। আপনি খেয়াল করলে দেখবেন, আমরা খেয়াল করলে দেখব 1971 সালকে নিয়ে অনেক সৃজনশীল রচনা হয়েছে, ভাষা আন্দোলনের প্রভাব পড়েছে অনেক সৃজনশীল নির্মাণে। কিন্তু তারপরে 1971 পরে সবচেয়ে বড় গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন। তারপরে দীর্ঘ 25 বছর ধরে, আজকে 2015, এই দীর্ঘ 25 বছর ধরে আমাদের এখানে যে ছেলেটি, যে মেয়েটি 25 বছরের যুবক কিংবা যুবতী হয়েছে, তার সামনে কোন সামাজিক আদর্শ তৈরি হয়েছে যে সে সামাজিক দায়বদ্ধতা নিয়ে দেশকে ভালোবাসবার জন্য নিজেকে উজাড় করে বিনিয়োগ করবে সামাজিক কাজে? কি দেখেছে সে 25 বছরে? লুটপাট ছাড়া, দুর্নীতি ছাড়া, অসততা ছাড়া, মিথ্যাচার ছাড়া, একজন আরেকজনের নামে বদনাম করা ছাড়া, হিংসা বিদ্বেষ ছড়ানো ছাড়া কি এমন ভালো জিনিস আমাদের এই তরুণ তরুণীরা দেখেছে যে তার কাছে আমি আশা করব সে অসম্ভব ভালো কিছু নির্মাণ করে জাতিকে সমৃদ্ধ করবে? কি দিয়েছি আমরা তাদের সামনে, কি দিক নির্দেশনা দিয়েছি? সাংবাদিক মাসুদ কামাল, যদিও আমি মজা করে প্রশ্ন করেছি যে কষ্ট ছাড়া কিছু সৃষ্টি সম্ভব নয়, সৃষ্টির জন্য নিশ্চয়ই কেউ কষ্ট কেউ বয়ে নিয়ে আসে না ইচ্ছাকৃত ভাবে। কিন্তু আমরা দেখছি যে যেটি মোহাম্মদ বাবু বললেন যে গত 43 বছরে যে একজন তরুণ বা একজন কিশোর অথবা একজন তরুণী কি পেয়েছে সামনে, যে তার সামনে যে সৃজনশীলতা যে আপনা থেকে আসবে। প্রশ্ন হচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে, মানে সবকিছুতে একটা মাত্রা থাকে, সবকিছুতে একটা ছন্দ থাকে, কষ্ট সুখের যেমন ছন্দ থাকে, কষ্ট তেমন ছন্দ থাকে। এই যে রাজনৈতিক সহিংসতা দিনের পর দিন, বছরের পর বছর, এটা কি ছন্দ দিচ্ছে, কি মাত্রা দিচ্ছে, যার থেকে আমরা কি সৃষ্টি করতে পারি? না, আপনি যে কথাটা বললেন না, যে এটা কিন্তু খুব ভালো, অনেক পুরনো প্রচলিত একটা কথা যে সৃষ্টির যেমন আনন্দ আছে, সৃষ্টির আগে সেরকম একটা বেদনাও আছে। হ্যাঁ, এটা আমরা তো জানি যে আমরা তো মানে মানব যে জন্মটা, মাদের কষ্ট করতে হয়, 10 মাস খুবই কষ্ট করতে হয়, সেই কষ্টের পরে একটা সন্তান লাভে আনন্দ তো অবশ্যই আছে। আবার দেখেন, জায়গা মতো যদি আপনার একটা ফোড়া হয়, সেও কিন্তু কষ্ট দেয়, ও কিন্তু আপনাকে কোনো কিছু দিচ্ছে না, বিনিময়ে কিছু পুজ পাচ্ছেন, পচা রক্ত আর ব্যথা, আর কিছু না। তো আনফর্চুনেট যেটা সেটা হলো আমরা এখন যে কষ্টটা করছি, আমাদের একটা না, আমাদের একাধিক ফোড়া নিয়ে আমাদের চলাফেরা করতে হচ্ছে, 20 ফোড়া। এরা আমাদের কোনো কষ্টই দিচ্ছে। আপনি 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 একটা কথা বলেন, আপনি এই পলিটিশিয়ান যারা আছেন আমাদের কাছে, ওনারাও কিন্তু মাঝে মাঝে বলেন যে কিছু কষ্ট করো, কিছু পাবে। তাদেরকে জিজ্ঞাসা করেন তো, ভাই কষ্ট করতে রাজি আছি, আরো কষ্ট করতে রাজি আছি, বলেন তো ভাই আমি কি পাবো, বলেন তো কি পাবো? কেউ জানে না কি পাবো। তারা এখানে বলে হ্যাঁ আমরা ক্ষমতায় যাব, পাবেন তো আপনারা, আমি কোথায়, আমি কোথায়? পাবেন তো আপনি। এই কথাটা ঠিক। তো আপনি ক্ষমতায় যাবেন, আপনি ক্ষমতা থেকে নামবেন, তো আমি কোথায়? তো কষ্ট আমি করবো কেন? কষ্ট আপনি করেন না, আপনি করেন, মাঠে আসেন, দেখি কেমন কষ্ট সহ্য করতে পারেন আপনারা। তো এখন এই কথাগুলি, সমস্যাটা হয়েছে কি, আমাদের আসলে মানে 1 নম্বর হলো বলার জায়গা নাই, 2 নম্বর হলো
বলতে পারলে শোনার লোক নাই। আর তারপরে কথা হলো, যদি কেউ জোর করে শোনান, তুমি তো কিছু বুঝতে চান না। উনি মনে করেন যে আমি যেটা শোনাবো সেটা তুমি শোনো, আমি যেটা শোনাবো। এখন এই দেশে কি চলছে, একটা ভার্সন আওয়ামী লীগের আর একটা ভার্সন বিএনপির, দুইটা সম্পূর্ণ বিপরীত। দুটো তো সত্য হতে পারে না, সত্য একটা হবে অথবা একটা হবে না, সত্য একটা হবে অথবা একটা হবে না। তো যদি ধরে নিলাম যে আওয়ামী লীগ সত্য কথা বলছে, বিএনপি মিথ্যা কথা বলছে, তো এই মিথ্যাবাদী যদি বিএনপিকে ধরি, তো উনি তো 2 দফা আমার মাথার উপর ছিলেন, আগামীতে থাকার জন্য আশা করতেছেন। আর যদি ধরে নেই যে আওয়ামী লীগ মিথ্যা কথা বলেছে, উনি তো বহাল তবিয়তে আছেন, তো আমরা কাদের দ্বারা শাসিত হচ্ছি? আমরা কাদের দ্বারা শাসিত হচ্ছি? তো মিথ্যাবাদী শাসন কিন্তু এই দেশে মানুষকে হজম করতে হচ্ছে, হয় আজকে করতে হচ্ছে অথবা গতকাল করতে হয়েছে। আমি পার্টিকুলার কাউকে বলছি না, হয় আজকে করতে হচ্ছে না কালকে করতে হয়েছে অথবা আগামীকাল করতে হবে। তো এই যে একটা চক্র, মিথ্যাবাদীর চক্র, মিথ্যার চক্র, এবং তার সঙ্গে যোগ হয়েছে অধ্যত্বের চক্র। এদের অধ্যত্বের কোনো সীমা নাই। আপনি দেখেন কয়েকদিন আগে দিল্লিতে একটা ঘটনা ঘটলো। কেজরিওয়াল, এক ভদ্রলোক, নিজেকে আম আদমি বলছেন, উনি আসলেন 70টা আসনের মধ্যে 67টা পেলেন। পাওয়ার পর ওনার প্রথম বক্তব্যটা কি ছিল দলীয় কর্মীদের প্রতি? যে আপনারা উদ্ধত আচরণ করবেন না। উনি বুঝতে পেরেছেন যে ওনার কর্মীরা যদি উদ্ধত আচরণ করেন তাহলে ওনাদের আবার পতন ছাড়া কোনো চিকিৎসা নাই। কিন্তু উনি বুঝতে পেরেছেন। এই লোকটা একবার মাত্র 49 দিন ক্ষমতায় ছিলেন, এই অভিজ্ঞতা উনি বুঝতে পেরেছেন যে অধ্যত্ব মানুষ পছন্দ করেন না। আর আমাদের যারা নেতা নেত্রী আছেন, যিনারা ক্ষমতায় আছেন এবং যিনারা ক্ষমতায় ছিলেন এবং যাওয়ার স্বপ্ন দেখছেন, এদের আচার আচরণে অধ্যত্ব ছাড়া আর কিছু নেই। হেলেনা জাহাঙ্গীর, কষ্টের কথা সবার মুখ থেকে বেরিয়ে আসছে। আপনি একজন উদ্যোক্তা, আপনি শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করছেন। আমি না আপনার কথায় বাদ দিলাম, আপনি এখানে উপস্থিত রয়েছেন, আপনার কথায় বাদ দিলাম। আমি বিশ্বাস করি যে আপনার 3 বেলা খাবারের মতন সেই ব্যবস্থা আপনার রয়েছে, কিন্তু যে শ্রমিকগুলো আপনার এখানে কাজ করছে, সেই শ্রমিকগুলোকে যখন আপনি 1 মাস 2 মাস আপনার নিজস্ব তহবিল থেকে বেতন দিচ্ছেন, ভাতা দিচ্ছেন, কিন্তু যখন যে মুহূর্তে আপনার একের পর এক আপনার শিল্প প্রতিষ্ঠানের অর্ডার, মানে বিদেশিদের অর্ডার ক্যান্সেল হচ্ছে, 1 মাস 2 মাস চালাচ্ছেন, তাদের বাধ্য হয়ে তো একটা পর্যায়ে গিয়ে আপনার শ্রমিকদের বেতন দিতে আপনার কষ্ট হবে। আমরা যারা টকশোতে বড় বড় কথা বলি যে না কেন দিচ্ছে না, মালিকের এখানে ব্যর্থতা বা মালিক এতে ইচ্ছাকৃতভাবে শোষণ চালাচ্ছে, সেটা কারো কারোর জন্য অবশ্যই সত্য কথা, কিন্তু সবার ক্ষেত্রে নয়। সেই শ্রমিকদের দিকে চেয়ে আপনি কিভাবে জীবনের জয়গান গাইবেন? জীবনের জয়গানের সাথে সবকিছুর সাথে এই যে 3 জন বলেছে একই জিনিস জড়িত। তো এর আগে আমি অনেকগুলি টক শোতে গিয়েছি, একই কথা। আসলে রাজনীতির বাইরে আমরা কিছু দেখছি না, সবকিছুই জড়িত হচ্ছে আমাদের রাজনীতির সাথে। এখন দেখা গেল যে আমি অবরোধ হচ্ছে বা হরতাল হচ্ছে, আমি অ্যাম্বুলেন্সে করে যাওয়ার চেষ্টা করছি বা যাচ্ছি, বাট আমার যারা কাছে ওয়ার্কার আছে তারা আসতেছে। অনেক সময় দেখা গেল যে আমি হাফ অফিস করে বন্ধ করে দিচ্ছি, আমার প্রোডাকশন লস আসতেছে। তারপরে আপনার যারা দূরে থেকে আসে, অ্যাডমিনে যারা আছে, ম্যানেজার, পিএম, এসডিএম যারা আছে, তারা তো অনেক দূর থেকে আসে, অনেকে আসেও না। হ্যাঁ, তাদেরকে কিন্তু আমার স্যালারি দিতেই হচ্ছে। তো ডে বাই ডে আমার যে লসটা আসছে এটা তো কেউ দিবে না, আমার কোনো সরকার দিবে না, আমার দেশ দিবে না। হ্যাঁ, আমাকে দিতে হবে। সেই ক্ষেত্রে আমি যদি 1 মাস 2 মাস না দিতে পারি, আমার আন্দোলন চলবে। তখন কিন্তু আমার সরকার আমার আন্দোলন বন্ধ করবে না। তখন আমার এই আন্দোলনে আমার বাড়ি গাড়ি যাই আছে সব বিক্রি করে কিন্তু আমি দিতে পারবো না। কারণ কতদিন দেওয়া যায়, আমার কত টাকার অ্যাসেট আছে, আমার মান্থলি যে স্যালারি আসে হয়তো 1 মাস দিতে পারবো আমি। আমার যে এই যে প্রতিনিয়ত আমার লস হচ্ছে, এই রাজনীতির গত জানুয়ারির 5 তারিখ থেকে শুরু হয়েছে আর কি আমাদের দেশে। এ যাবতে আমার 30% মানে বায়ার অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার এই লসটা তো আমি কতদিনে কভার করতে পারবো আমি জানি না। তো এই অবস্থায় আসলে আমাদের 2 নেত্রীর কিছু করা উচিত আর কি, আমি মনে করি। সরি, আমি একটু বলি, 1 মাসে আপনার 30% লস হয়ে গেছে, জি, তাহলে তো আপনার 2 মাসের বেশি টিকতে পারবেন না। মানে 30-60% চলে যায়। আর 2 মাস 30 এর মধ্যে তো আরো অনেক লস আছে। যেমন দেখা গেল যে লাঞ্চের পরে আমি ফ্যাক্টরি ছেড়ে দিচ্ছি, কারণ সবাই আতঙ্ক নিয়ে থাকে, অনেকে ঢাকা থেকে যাচ্ছে, আমার ফ্যাক্টরি নারায়ণগঞ্জে মূলত। তো দেখা গেল ঢাকা থেকে ম্যাক্সিমাম লোকে যাচ্ছে, আমি হয়তো গাড়ি দিয়েছি, তারা যাচ্ছে।
আজকে আসার সময় রাস্তার মধ্যে দেখলাম যে কি কোথায় জানি আগুন লাগছে বোধহয়, পুরো রাস্তা ব্লক। আমি ভাবলাম যে আজকে বোধহয় এসে বুঝতে পারবো না। তো এই নাশকতার মধ্যে তো দেশ চালানো আসলে সবই ব্যবসা বাণিজ্য। যে আপু বললো গান গাবে কিভাবে, ট্রু, উনিও গান গাচ্ছে, কি করবে? গান তো এমন একটা জিনিস যে গান দিন আনা দিন খাওয়া মতো। হ্যাঁ, প্রোগ্রাম করলে একটা টাকা পাই, আমি ওটা দিয়ে চালাই, ওটা দিয়ে গান রেকর্ডিং করি। অনেকের ধারণা যে শিল্পীরা অনেক বড়লোক হয়, আসলে শিল্পীরা অত বড়লোক হয় না। সব শিল্পী অত বড়লোক হয় না, দু একজন হয়তো বড়লোক হতে পারে। আর অনেক বড় মনের মানুষ। হ্যাঁ, শিল্পীরা এমন একটা কাজ তারা করে যে বড়লোকের সঙ্গে মানে ধনীর সঙ্গে, ধনীত্বের সাথে এই শিল্পীত্বের যে সঙ্গীতের কোনো ইয়ে নেই, মিল নাই আর কি। এখানে মন তারা মানে বৈষয়িক দিকে বোঝা যাচ্ছে, জীবনে কখন তাকায় বলে মনে হয় না। এই জন্য যুগে যুগে বড় বড় শিল্পীরা সমস্ত গরিব হয়ে ছিল আর কি। আর এখন যখন বাংলাদেশকে বলা হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রি, কি ধৃষ্টতা আমাদের, বলি মিউজিক ইন্ডাস্ট্রি, এটা কি ইন্ডাস্ট্রি হতে পারে? হাতুড়ি বটল চালালেই মিউজিক হবে? আমি জানি না, বাবু জানি তো হবে কিনা। একটা জায়গা ফাতেমা আপা যে জায়গাটি বলেছেন সেটি হচ্ছে যে এমনি যারা পেশা হিসাবে নিয়েছেন এই জায়গাটিতে, বা বিভিন্ন শাখায় যারা কাজ করি আমরা, সংস্কৃতির বিভিন্ন শাখায়, বিশেষ করে এই শীতের এই সময়টাতে গানের অনুষ্ঠানগুলো হয়, আয়োজিত হয়, এবং প্রত্যেকেরই কিন্তু যতগুলো পূর্ব নির্ধারিত আয়োজন ছিল সব ক্যান্সেল হয়েছে। এবং আরো সংকটজনক অবস্থায় আছেন যারা গ্রামীণ শিল্পী, লোকসঙ্গীতের শিল্পী যারা। এই সময় গ্রামে গ্রামে প্রচুর লোকসঙ্গীতের অনুষ্ঠান হয়। ধরুন কুদ্দুস বয়াতির সাথে আমার দুদিন আগে দেখা হয়েছে। সিম্পলি এই ভদ্র, হ্যাঁ, জানতে চাচ্ছি ক্লিয়ার হওয়ার জন্য, মানে আপনারা যারা শিল্পী, আপনাদের মানে ইনকামের তো কয়েকটা জায়গা আছে। একটা হলো ধরেন আপনার এই টেলিভিশনে অনুষ্ঠান করে একটা ইনকাম করেন আপনারা, অথবা ক্যাসেট অথবা আপনার সিডি বিক্রি, অ্যালবাম বিক্রি করে একটা ইনকাম আছে, আর একটা আছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে ইনকাম। মানে প্রধান ইনকাম কোনটা? প্রধানটা হচ্ছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, তার মানে আমার রাজনৈতিক কারণে ওটাই সবচেয়ে ক্ষতি। হ্যাঁ, এইখানে সিডি ক্যাসেট বিক্রি বন্ধ হয়ে গেছে অনেক আগে, সিডি বিক্রি শেষ হয়ে গেছে অনেক আগে, আরো বছর 5 আগে শেষ। সেইটা পাইরেসি, নকল করা, কপি করা, সব ওইটা শেষ হয়ে গেছে। তারপরে টেলিভিশন অনুষ্ঠান করলে 3.5 ঘন্টা আপনি চিৎকার করবেন, খুব সামান্য একটা টাকা দেবে, 5 জন মিলে ভাগ করবেন, ওইটা দিয়ে আপনার 3 দিনের খরচ চলবে। এখন যেটি হয়েছে, আমি যে জায়গাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের সবচাইতে ক্ষতির যে জায়গাটি হচ্ছে, আমাদের অনেকগুলো সংকট হয়তো আমরা কাটিয়ে উঠতে পারবো, আমরা অনেক ক্ষতি স্বীকার করে কাটিয়ে উঠতে পারবো, কিন্তু যে মানুষগুলো আগুনে পুড়ে মরে গেলেন, নিরীহ মানুষ, এরা রাজনীতি করতেন না, রাজনীতির জানতেন না, ভ্রমণ করছেন, বাড়ি ফিরছেন, বাসে যাচ্ছেন, অফিস থেকে ঘরে ফিরছেন, সেই মানুষগুলোকে এই যে ক্ষমতার লোভী মানুষ অথবা ক্ষমতায় টিকে থাকতে চাওয়ার এক ধরনের একগুয়েমি মানুষ, তাদের এই দুই দলের রেষারেষির কারণে যে মানুষগুলো মরছেন এবং মরবেন, তাদের দায়টা কি? এই দায়টা কে নেবে? এই মনোবৈকল্য যে সমাজে তৈরি হচ্ছে, এই যে অ্যাকাউন্টেবিলিটি না থাকা, জবাবদিহিতা না থাকা, কামাল ভাই যেটি বলছিলেন, মাসুদ কামাল যেটি বলছিলেন যে কোন রকমের কোনো জবাবদিহিতা নেই, বরং ঔদ্ধত্য আছে। বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে আমরা ধন্য হয়ে যাচ্ছি তাদের জন্য যারা রাজনীতি করছেন, এবং আমরা একটা সার্কাসের তাবু ফেলেছে কেউ, আমরা সব দর্শক গ্যালারিতে বসে আছি, দুই দল সার্কাসের মানুষ, তারা নানান রকমের ডিগবাজি দিয়ে আমাদেরকে বিমোহিত করছেন। এর মধ্যে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিচ্ছে কেউ, আগুন জ্বালাচ্ছে কেউ, এবং আমরা বসে বসে হাততালি দিচ্ছি। মানে ইজ ইট? আমাদের দেশটা কি সার্কাস তাবু ফেলার জায়গা? এইটার জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, এইটার জন্য তরুণরা রাজপথে নেমেছিল, বীরাঙ্গনারা সম্ভ্রম বিসর্জন দিয়েছেন, মুখে মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যাচ্ছেন, প্রত্যেকেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যাচ্ছেন, কিন্তু কোন রকমের কোনো জবাবদিহিতা নাই। মানুষ পুড়ে যাবে, মরে যাবে, বেকারত্বে ঢুকবে, ফুটপাতের ব্যবসায়ীরা, হকাররা না খেয়ে থাকবে, যারা দিন এনে দিন খায়, তারা প্রতিদিন যে কৃষক উৎপাদন করে তার পণ্য সরবরাহ বন্ধ হয়ে যাবে, ঘরে ক্ষুধা এবং হাহাকার বিরাজ করবে। আর এই পাশে বাংলাদেশ অসম্ভব সূচকের দিক থেকে, প্রবৃদ্ধির দিক থেকে দারুণ ঊর্ধ্বমুখী সূচক নিয়ে গিয়ে যাবে, আমরা দ্রুত মধ্যমায়ের দেশে পরিণত হবে। এই সমস্ত গাধার মতো কথা বলা এবং এই সমস্ত মানে ইতরপনা কার্য, যে লালনের গানে আছে যে ইতরপনা কার্য, এই যে জেনারেশন বলে যুদ্ধ করে তো কি হলো বললেন, তুমি যেটা বললে সেটা কিভাবে এখনকার তখনকার জেনারেশন এবং এখনকার চলমান জেনারেশন, এবং খুব সামনেই কিন্তু ছোট বাচ্চারা, আমার চোখের সামনে দেখা, আমার নাতনির বয়স 8 বছর, ওই বাচ্চার পেপারে ফার্স্ট পেজে একটা বড় পড়া ছবি, বাচ্চাটা হঠাৎ করে সে দেখে একটা ফিউরিয়াস হয়ে গেল, সাংঘাতিক ভাবে চিৎকার করে হাত পা ছড়ে। আমার মেয়ে তো ফোন করবে, আম্মা ওর কি হলো, মায়ের কি হলো?
সে জোরে জোরে বক্তৃতা দিচ্ছে, জোরে জোরে। ওরা জানে না কেন বাচ্চাকে, কেন ওরা কারা, তা ও জানে। ওরা জানে না কেন ওকে মারলো, কেন পড়ালো, ওরা জানে না, বন্ধ করে সব চিৎকার করে। এমন চিৎকার এখন যদি ওকে সামনে দাঁড়া করে কেমন সব দেখাবে, পুরো একটা করবে। আর বলতে হতো ঝরঝর করে চোখ দিয়ে পানি, হাত পা ছড়ে কান্না। কেন মারলো? যে একই সময় বাচ্চা। তো এই বাচ্চাটার মেন্টালিটি কি হতে পারে বলো তুমি? যারা বীরাঙ্গনা ছিল, হারালো, সবই হারালো, তারা তো এই সাফারিংস। তারপরে এখনকার জেনারেশন, তুমি যেটা বললে যে ওরা কি শিখলো, তারা সাফার করছে। এবং খুব সামনে এই নতুন কামিং জেনারেশনটা, ওরা তো অর্ধেক পাগল। একটা বাচ্চার সামনে যদি তার বাবাকে মতো দেখে, গুলি খেয়ে, ককটেল খেয়ে, তাহলে সেই বাচ্চাটার মনের মধ্যে কি ধরনের আগামী তৈরি হতে পারে? আমি এই জায়গাটায় প্রশ্ন করি সামনে মাসুদ কামাল। আমার 3.5 বছরের মেয়ে, সে ওই আপনি যে কথাটি বললেন যে প্রতিদিন চিত্র দেখছে, অগ্নিকাণ্ডের চিত্র দেখছে, পেট্রোল বোমার চিত্র দেখছে টেলিভিশনে, সে আমাদের সাথে খবর দেখছে। এবং গতকাল তার ফুপু ফোন দিয়েছে যে কোনো একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য। ফুপি, যে তুমি জানো না যে পেট্রোল বোমা মারছে? সে ঠিক এইভাবে কথা বলে, তুমি চাও আমি মরে যাই? পেট্রোল বোমা মারছে তার পরেরটুকু সে জানে না, কিন্তু সে তার মনে থেকে যে মনোবৈকল্যের কারণে যে প্রশ্নটি উদ্ভব হয়েছে, তুমি কি চাও আমি মরে যাই? বাচ্চা মানুষ, সে হয়তো মন থেকেই বলছে। বিলিভ ইট অর নট, আমার বাচ্চার বয়স 3 বছর 8 মাস। এই যে মানসিক অসুস্থতা তৈরি হচ্ছে একেবারে শিশু বয়স থেকেই, এই পেটা কাদেরকে করতে হচ্ছে বা করতে হবে? একটা জায়গা আমি কামাল ভাই মাঝখানে আপনাকে একটু বলিনি যে আপনি মনোবৈকল্যের প্রসঙ্গে বলছিলেন, তো কামাল ভাইটা ভালো বলতে পারবেন। কামাল ভাইরা সংবাদ সংগ্রহ, সংবাদ প্রচার এবং সাংবাদিক হওয়ার কারণে মানুষের মনস্তাত্ত্বিক জায়গাটা অনেক ভালো করে দেখেন। আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি, আমাদের এখানে রাজনৈতিক নেতা নেত্রীরা পরস্পরের প্রতি যে হিংসা এবং বিদ্বেষ পোষণ করেন, সেটি নিভৃতে থাকা ভালো, ভিতরে ভিতরে থাকা ভালো। কিন্তু যখন গণমাধ্যমে এই চিত্রগুলো প্রকাশ্য হয়ে আসে, কিংবা তারা যখন তাদের রাজনৈতিক সভায় বক্তব্য রাখেন, পারস্পরিকভাবে যে কটূক্তিগুলো করেন, যে মন্তব্যগুলো করেন, কোন শিষ্টাচার সম্পন্ন মানুষ, শিক্ষিত মার্জিত রুচির মানুষের পক্ষে এই মন্তব্যগুলো করা শোভন না। 1। 2 নাম্বার হচ্ছে, এই আমি প্রথমে বলেছি যে এই হিংসা বিদ্বেষের অবসান হয়তো ঘটবে, এই অচল অবস্থা হয়তো কাটবে। সে ডান্ডাধারী লোকেরা এসেই অবসান ঘটাক, কিংবা মানুষের বিস্ফোরণীটা ঘটাক, যে কোনো ভাবেই অবসান ঘটবে, না হলে একটা দেশ এইভাবে আটকে থাকে না, এটার অবসান ঘটবেই। কিন্তু যে হিংসা এবং বিদ্বেষ তারা ছড়ালেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে ছড়িয়ে গেল, এই হিংসা বিদ্বেষের আস্থাহীনতার জায়গা থেকে মানুষকে মুক্তি দিতে আরো কত দিন যে লাগবে, কত বছর যে লাগবে, কেউ কাউকে আমরা বিশ্বাস করি না, কেউ কারো প্রতি আস্থা পোষণ করি না। এটা ঘটালেন যে এই রাজনৈতিক নেতৃত্বরা, এর দায়িত্বটা কে নেবে? কে নেবে? কাদেরকে পেমেন্ট করতে হবে? আমার কিন্তু সেটাই কথা, যে একটা সমাজ, হ্যাঁ, একটা সুস্থ সমাজ চলতে হলে না সামনে একটা আইডল লাগে, যে আমরা কাকে অনুসরণ করে চলবো। যেমন ধরুন যারা নজরুল গীতি, যারা গান, ওনার সামনে কোনো আইডল আছে না, আপাকে ধরেন যে আমি ওনার মতো হতে চাই, ওনার মতো হতে চাই, ওনার মতো হওয়ার জন্য তো একটা আদর্শ লাগে। তো আমাদের ধরেন আমাদের যে শিশুরা, তাদের সামনে আদর্শটা কোথায়? আমরা যেটা করি, এই যে বললাম যে যারা ছোট বাচ্চারা বলতে পারছে, তোমার বাচ্চা বললে, এবং যে বাচ্চাটা মায়ের পেটে আছে, সেই মা কিন্তু এইটা অসুস্থতা লালন করছে, গর্ভের সন্তান তো কখনোই মানুষ হতে পারে না। এটা তো সব মানুষ জানেন যে একটা মাকে বাচ্চা পেটে থাকতে তাকে কিভাবে নারিশ করতে হয়, তাকে মুরব্বীরা বলেন, ডাক্তাররা বলেন, তাহলে সেটা কোথায়? এটা কি কারো কোনো দয়ামায় কিছু নাই? যে জেনারেশন কি করে তৈরি হবে বলেন? আমি এই কথাটাই বলছি যে আমাদের শিশুদের সামনে আমরা কি আদর্শ তুলে ধরছি। সকালে ঘুমে আমরা কি করতাম যখন ছোট ছিলাম না, যখন কোনো মানে শব্দের বানান নিয়ে সন্দেহ হতো, আমরা বলতাম কি এই পত্রিকাটা আনো, পত্রিকায় কি বানান লিখেছে। আমরা কিন্তু আদর্শ ধরতাম যে ওখান থেকে আমরা শিখবো। তো একটা মানুষের সামনে আদর্শটা কি, সে পলিটিক্যাল লিডার দেখে, কারণ ওনারা দেশ চালাচ্ছেন। আমার বাবা আমার সংসার চালান, আমার মা রান্নাঘর চালান অথবা সংসার চালান। একটা নেতা সে দেশ চালাচ্ছে, সে দেশ চালাচ্ছে যে লোকটা, সে লোকটা ক্রমাগত মিথ্যা বলতেছে, ওনার কথার থেকে ওনার মিথ্যা বেরিয়ে আসতেছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের এক মন্ত্রী, উনি একটা প্রকাশ্যে জনসভায় বললেন দেশের অবস্থা খুব ভালো, কোনো অস্বাভাবিকতা নেই, সবকিছু ঠিকঠাক চলছে। এবং ওই একই দিন আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন রাত্র 9টার পরে কোনো বাস চলবে না, কারণ বাস চলার মতো নিরাপত্তা আমরা দিতে পারবো না। যে দেশ রাত্র 9টার পরে বাস চলা নিরাপত্তা দিতে পারে না, সেই দেশ স্বাভাবিক চলেন আরেকজন মন্ত্রী বলেন। তো আমার বাচ্চা যদি প্রশ্ন করে বাবা সুস্থ কে দুজনের মধ্যে, কেউ সুস্থ? তো আমি কি অসুস্থ লোককে মন্ত্রী বানিয়ে দিয়েছি?
তো সেই মন্ত্রীকে আমার আদর্শ, আমার বাচ্চা কাকে ফলো করবে? শেখ হাসিনাকে ফলো করবে নাকি খালেদা জিয়াকে ফলো করবে? আমার বাচ্চা কাকে ফলো করবে? তোফায়েল আহমেদকে ফলো করবে নাকি আসাদুজ্জামান কামালকে ফলো করবে? আপনি বলেন তো। এখন ওরা তো একটা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। এই বিভ্রান্তি থেকে বের করবে কে? কে তাদের পথ দেখাবে যে ভাই এই পথে তুমি আসো? আপনি বলবেন? বলতে পারবেন না। আপনি বললে কি হয় এটা টের পাচ্ছি না আমরা, ক্রমাগত টের পাচ্ছি, বলাও যাবে না। তো এখন আকার ইঙ্গিতে আড়ে ঠাড়ে বলতে হয়। তো আড়ে ঠাড়ে বললে তো সবকিছু সমাধান হবে না, সোসাইটিতে এভাবে চলতে পারে না রে ভাই। বাট এখন হ্যাঁ, আমি তবে এখান থেকে আমি মানে যদি পরের কথাটা আগে বলিনি, হঠাৎ করে মনে পড়লো। আমরা কিন্তু আমি কিন্তু তারপরে এত কিছুর মধ্যেও কিন্তু আমি একটা ইতিবাচক দিক দেখি। ইতিবাচক দিক দেখি কিভাবে, যে এই সর্বশেষ যে মানে উন্মাদনাটা শুরু হয়েছে দুপক্ষের মধ্যে, উন্মাদনাই বলবো আমি, এটা শুরু হয়েছে। এর আগে পর্যন্ত কিন্তু যখনই কোনো প্রসঙ্গ উঠতো না, একজন একটা পক্ষ নিয়ে নিত, বলতো কি যে মানে আমি আওয়ামী লীগের দিকে অথবা বিএনপি, এক পক্ষ নিয়ে নিত। ইদানিং আমি লক্ষ্য করতেছি দুজনে যে আলোচনায় উঠুক, দুজনকেই তারা মানে আমার কাছে এখন মনে হচ্ছে যে এখন দেখেন, আমরা যখন বাবু ভাই জানেন, আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম তখন আমরা কিন্তু বলতাম যে ভাই দেয়াল লিখনগুলি পড়ুন, দেয়ালে কি লেখা আছে, মানুষ কি ভাবছে। এখন তো দেয়ালে লেখা হয় না, এখন বলি যে ফেসবুকের ওয়াল দেখুন। দেখুন ফেসবুকের ওয়ালে কি লেখা, খুব প্রচলিত একটা মানে স্ট্যাটাস কিন্তু সবার মুখোমুখি ফিরছে, যে কি বলছে যে মানে থামাতে না পারলে নামেন, নামাতে না পারলে থামেন। দেখেন ঘটনাটা কি, মানে মানুষ, সাধারণ মানুষের ফিলিংসটা দুই পক্ষেরই কিন্তু মানে বিপক্ষে চলে গেছে। আমি মনে করি এটি হলো আমাদের ইতিবাচক দিক। এই যে আপনি বললেন না বইমেলা লোক হচ্ছে কিন্তু বাবু ভাই ভ্যালেন্টাইন ডে পছন্দ করেন না, আমিও করি না, কিন্তু হুজুগ তো একটা আছে, তার সঙ্গে নতুন করে যোগ হয়েছে আতঙ্ক থাকছে। বাট যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা হলো এই লোকগুলো ইগনোর করতে শিখেছে, তারা ইগনোর করতে শিখেছে এই পলিটিক্সকে, এবং আমি মনে করি এটা ইতিবাচক দিক। হেলেনা জাহাঙ্গীর, আমরা আজকে যেমন বিজিএমইতে আজকে অনশন হয়েছিল, ব্যবসায়ী অনশন কর্মসূচি পালন করছিল, আমাকে ডেকেছিলাম, যেতে যাইনি, কারণ আমার ড্রাইভারই বললো ম্যাডাম ওখানে রিস্ক যাওয়া। তো কিছুক্ষণ পরে শুনি যে ফেসবুকে আসলো স্ট্যাটাস যে বোমা ফুটেছে ওখানে। তো এই অবস্থা চলতে থাকলে কোথায় কি করব আমরা? আমরা যদি জানি যে এই সময় যে শীত যে যাচ্ছে অবস্থা, এই সময় আপনাদের বিশেষ গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যথেষ্ট কাজের চাপ থাকে, যেহেতু সামনে সামার সিজন, বাইরের কান্ট্রিগুলো যারা বায়ার তারা এই সময় যথেষ্ট কাজের জন্য অর্ডার দিয়ে থাকে, এবং এই সময় শ্রমিকদের একটু ওভার টাইমের বিষয় থাকে। মানে এর মধ্যে কি ওভার টাইমের বিষয়টি বাদ হয়ে গেছে, তারা তাদের বাড়তি আয়? বরং আমি বললাম না লাঞ্চের পরে ওদেরকে লিভ করে দিতে হচ্ছে, বিকজ অফ রাস্তাঘাট ম্যাডাম আমাদেরকে ছুটি দেন, হয়তো জিএম এর কাছে যে বলল স্যার আমরা কিভাবে যাব, আমরা দূর থেকে আসছি। আর বায়ারদের কথা বলতে গেলে বলতে হয় ওনারা আসলে আমাদের এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ডে বাই ডে। বছরের প্রথম থেকে কিন্তু আমাদের অর্ডারগুলি প্লেস করে ওরা। তো যখন জানুয়ারির 5 তারিখ থেকে এই সমস্যা হচ্ছে, নাশকতা শুরু হলো, 3-4 বার বায়াররা স্টেপ নিয়েছে আসবে বাংলাদেশে। ওই বিবিসি সিএনএন দেখতেছে দেশের এই গোলা ফুটতেছে, এখানে মানুষ মরতেছে, ওখানে বাস ফুটতেছে, ওরা আসেনি। তো আমরা হয়তো মাঝে মাঝে যে ওখানে মিটিং করি, বাট অর্ডার প্লেস গুলো আসলে ওরা মোটামুটি ক্যান্সেলই করে দিচ্ছে। এদিক দিয়ে তো আমরা অনেক আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর মধ্যে কাউকে মানে এই অবস্থা যদি চলতে থাকে, যেমন সামুল মাসুদ কামাল খুব ভালো করে স্মরণ করে দিয়েছেন যে 30% যদি এক মাসে কাটেল হয়, তাহলে আগামী 2-1 মাসের মধ্যে তো আপনার ইন্ডাস্ট্রি বসে যাওয়ার কথা। এখন থেকে কি আপনি এই ধরনের কোনো হিসাব যাবো যে আমাদেরকে চালান, কারণ তখন আমরাও চলতে পারবো। যদি আমরা আশঙ্কা থেকে কথা বলি যে এই অবস্থা আরো 2-1 মাস বা 6 মাস কন্টিনিউ করবে, তা আপনি কি এখন থেকে এই ধরনের কোনো পরিকল্পনা শুরু করেছেন যে আমার এই ধরনের এই পরিমাণ শ্রমিক ছাঁটাই করতে হবে বা এই পরিমাণ শ্রমিক রাখতে হবে? শ্রমিক আন্দোলন শুরু হয়ে যাবে, সেটা তো পারবো না আমরা, সেক্ষেত্রে শ্রমিকরা মানবে না। আর এই ক্ষতিগ্রস্ত যে হচ্ছে আসলে এতে কিন্তু দেশে ক্ষতি হচ্ছে। আমাদের গার্মেন্টস সেক্টরগুলো যদি বন্ধ হয়ে যায়, ওয়ার্কারগুলো যাবে কোথায়? তারা তো চারিদিক থেকে আসছে, গ্রাম থেকে। ওটা তো হবে না, ওটা হবে এটা যে আমরা বোম মারিনি ওনারা মেরেছেন, ওরা বলে না আমরা মারিনি ওনারা মেরেছেন, ওটাই হতে থাকবে। কিন্তু আপনার শ্রমিককে বা রাস্তার মধ্যে একটা বাচ্চা একটা ককটেলে একটা কি লাগলো, তোমার স্পিনটার লাগলো, তার পরবর্তী ফলাফলটা কে সামলাবে? তার হাত পা কেটে ফেলতে হচ্ছে, তার অপারেশনের দরকার হচ্ছে, তার নার্সিং দরকার হচ্ছে, ভালো হচ্ছে কি হচ্ছে না, এগুলো কে দেখবে? যে সংসারে আর্নিং মেম্বার একটা মানুষ মরে গেল, বাচ্চা একটা
বা একটা হাজবেন্ড মরে গেল, তাদেরকে কে দেখবে? কেউ দেখে নাই, কেউ দেখবেও না। কেউ এইটা কোনো এইটা উত্তর সেই নাই, দেশ না। কোনো উত্তর নাই। আমাদের এখানে সেই সংস্কৃতিটা তৈরি হয় নাই যে কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার কিংবা রাজনৈতিক নৈরাজ্যের শিকার হলে রাজনীতিবিদরা তাদের দায়িত্ব নেবেন, এই কর্তব্যবোধ এখানে কারো তৈরি হয়নি, তাহলে আজকে দেশের এই চেহারাটা হতো না। আমি একটা জায়গায় একটু হঠাৎ করে মনে হচ্ছিল যে এই জায়গাটা একটু বলাও দরকার। প্রশ্নটা উঠে আসে আলোচনা করতে করতে যে তাহলে এইটা যদি রাজনীতির থেকে উদ্ভূত হয়, যে রাজনীতি থেকে এটা উদ্ভূত, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির যে ফলাফল যেটি আমরা পাই, যে এরকম ভাবে মানুষকে উপেক্ষা করে যেই ক্ষমতা দখলের বা ক্ষমতায় টিকে থাকার যে রাজনীতি, সেই রাজনীতিকে প্রত্যাখ্যান করা ছাড়া তো আর কোনো বিকল্প নাই। কি প্রত্যাখ্যান তো করছে না? হ্যাঁ, প্রত্যাখ্যান করছে না। প্রত্যাখ্যান করা ভাষা- সংকটটা হচ্ছে ওইখানে যে এর বিকল্প যে শক্তি সেটি মানুষের কাছে দৃশ্যমান। না, তুমি বাক স্বাধীনতা নাই তোমার, তুমি কথা বলতে পারছো না। বাক স্বাধীনতা কথা নাই, বললে এই তোমাকে নিক্তি দিয়ে মাপবে যে হ্যাঁ, আপনি এটা বাক বললেন, স্বাধীনতা আপনি- নাই। এটা একটা অদ্ভুত আচরণ মানুষের। আমার কথা বলতে গেলে সঙ্গে সঙ্গে ওজন শুরু হয়ে যায়, কোন দিকে কথা বললাম। এবং ফাতেমা আপা কিভাবে কথা বলবো? আরেকটা জায়গায় নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক মূল্যবোধ, এই সমস্ত বড় বড় কথা আমরা অনেকের কাছে শুনছি, তারা বলছেন, বিশেষ করে আমাদের এখানে বুদ্ধিবৃত্তিক চর্চার যে মানুষ, যারা আমাদের শ্রদ্ধার, যারা আমাদের অগ্রজ প্রতিম মানুষ, পিতৃতুল্য, সবচেয়ে সংকটটা সেখানে তৈরি হয়েছে যে আপনি পৃথিবীর, আমরা সবাই দেখবো যে পৃথিবীর খুব কম দেশ আছে আমরা যেখানে দেখবো যে মুক্ত বুদ্ধি চর্চার মানুষরা শাসকদের অনুগামী হয়েছেন, কখনো অনুগামী হন না। না, হলো না। তারা একটা বিরুদ্ধ পক্ষ নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং শাসকদেরকে তিরস্কার করতে থাকেন, নির্দেশনা দিতে থাকেন, দিক নির্দেশনা দিতে থাকেন যে তাদের কোথায় কোথায় ভুল হচ্ছে। আর আমাদের এখানে যেটা হচ্ছে, আমাদের এখানে মুক্ত বুদ্ধি চর্চার মানুষরা, যাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি, তারা সেলফ সেন্সরশিপ শেখাচ্ছেন, নিজেরা সেন্সর করছেন, হিসেব করে কথা বলছেন। এবং আমরা যখনই শাসকদের বিপক্ষে কথা বলছি, ধরুন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আছে, আওয়ামী লীগের কোন একটা সমালোচনা করলে অটোমেটিক্যালি আপনি হয়ে যাচ্ছেন রাজাকার। কি অদ্ভুত! এইটা তো একটা জনগণের শাসক কি জনগণের না, জন্য, শাসক দলের। নাকি জনগণ শাসকের জন্য? কার জন্য? শাসক দলের। এটা একটা মাহমুদ হোসেন বাবু, আমি যদি আপনার কাছে প্রশ্ন, একটু ভারী প্রশ্ন যদি করি, আজকে যেহেতু একটু সাবলীল আলোচনা, তারপরে যদি ভারী প্রশ্ন করি, যে মার্ক্সবাদী তত্ত্ব যদি আমরা বিশ্বাস করি যে অর্থনীতি সবকিছু নিয়ন্ত্রণ করছে, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যদি আমরা আলোচনায় আসি যে পুঁজি সবকিছু নিয়ন্ত্রণ করছে, এখানে যে অবস্থা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখছি যে পুঁজি অর্থ সব বাদ দিয়ে কি কথিত রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করছে? পুঁজি তো নিয়ন্ত্রণ করে, পুঁজি মূল কাঠামো, অবকাঠামো পুঁজি, এটা একদম সমাজ বিজ্ঞানের সূত্র অনুযায়ী যদি আমি আপনি আলোচনা করি, তাহলে আমাদের এখানে পুঁজিটা কি? পুঁজি অর্থাৎ পুঁজির সাথে উৎপাদন সম্পর্ক, উৎপাদন ব্যবস্থাটি কি? উৎপাদন ব্যবস্থা, এখানে ব্যক্তি মালিকানাধীন উৎপাদন ব্যবস্থা আছে। তো ব্যক্তি মালিকানাধীন উৎপাদন ব্যবস্থা থাকলে সমাজের পরিকাঠামোতে ব্যক্তি সম্পত্তি তৈরি হয়। ব্যক্তি সম্পত্তিকে কেন্দ্র করে সমাজের মধ্যে, সাংস্কৃতিক প্রবণতার মধ্যে যে ব্যক্তি সম্পত্তিজাত মানসিকতা তৈরি হয়, সেটা যৌথের স্বার্থের সাথে সংঘাতপূর্ণ। অর্থাৎ যৌথের যে স্বার্থ, সেই স্বার্থকে সবসময় সে অবদমিত করতে চায় এবং ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থকে সে চরিতার্থ করতে চায়। আমাদের এখানে গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ, সেটা দলীয় স্বার্থের মধ্যে গিয়ে যখন উপনীত হয়েছে, তখন দল কেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যে আমরা পৌঁছেছি। না, সহজ করে কঠিন প্রশ্ন করেছে, কারণ আমাদের এখানে ধরেন, আমাদের এখানে যারা রাজনীতি করতে এসেছেন তারা পুঁজির মালিক, তারা কেউ গরিব মানুষ না। আমাদের এখানে যারা রাজনৈতিক নেতা, তারা কোটি কোটি টাকার মালিক। তারা 1 কোটি টাকা নিয়ে রাজনীতি শুরু করেছেন, রাজনীতি করতে করতে তারা 10 কোটি টাকার মালিক হয়েছেন। টাকার তো ডিম ফোটে না। এটা কি পোল্ট্রি ফার্ম যে টাকার ডিম ফোটালেন, 1 কোটি টাকা আপনি পোল্ট্রি ফার্মে তাপ দিলেন আর 10 কোটি টাকা হয়ে গেল? তাহলে এই 10 কোটি টাকা হলো কোত্থেকে? এই রাষ্ট্রের মধ্য থেকেই হলো। তাহলে রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে অর্থ, সেটি আপনি আত্মসাৎ করেছেন, শিক্ষার অধিকার, শিক্ষার বাজেট কেটেছেন, কৃষকের জমির যে আপনার ভর্তুকি দেবার কথা ছিল সেটা কেটেছেন, সামরিক খাতে ভর্তুকি বাড়িয়েছেন, কারণ সামরিক বাহিনী আপনাকে রক্ষা করে, লাঠিয়াল বাহিনীর মতো। আমি একটু হেলে জাহাঙ্গীর, যদিও 14 ফেব্রুয়ারি নিয়ে বিতর্ক রয়েছে, যেমন আমার কাছে তেমন টাচ করে না 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কিন্তু বসন্ত টাচ করে। সত্য কথা, প্রিয় হোক অপ্রিয় হোক, কিন্তু এত কিছু বাদ বিচার মানে করলে আমি যে প্রশ্ন করতে পারছি, শ্রমিকদের ভিতরে এই ধরনের একটি বিষয় কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আজকে বিশ্ব ভালোবাসা দিবস, দেখে একটু অন্যভাবে একটু সাজগোজ করতে হবে, বা ফাল্গুনে একটু সাজগোজ করতে হবে, বা অন্য কারোর সাথে, নিজস্ব লোকজনের সাথে, লোকের সাথে একটু, বা মানুষের সাথে একটু কথা বলার সময় নিয়ে বের হওয়া, এইগুলো নিশ্চয় আপনার কারখানা একেবারে বন্ধ হয়নি, আপনার নিশ্চয়। আপনি কি একজন মালিক হিসেবে এই জিনিসগুলো নিশ্চয় আগে খেয়াল করেছেন? আর যদি গত পরশু যদি আপনি সিনারিও গুলো একটু কম্পেয়ার করেন, কি মনে হয়েছে আপনার কাছে? সত্য কথা হচ্ছে যে গতকালকে আমি বেরি হইনি, এতটাই ভয় পাইছি। আর আমরা যে পহেলা ফাল্গুনে সবাই হলুদ ড্রেস পরে, দেশের এই অবস্থাতে আমার না ইচ্ছে হলো না পড়তে। আমি কালকে হলুদ কোনো ড্রেসই পরি না, হলুদে ছোঁয়া যায়নি।
আর আমার ফ্যাক্টরিগুলি আমি প্রতি বছরই ওরাই নিজেরাই আমার কাছ থেকে কিছু হয়তো দাবি করে আমি দেই, ওরা ভ্যালেন্টাইন করে, পহেলা ফাল্গুন করে, বাট এগুলি এবার আর করা হচ্ছে না। ওরা নিজেরাই আতঙ্কে আছে, ওরা বুঝতেছে ফ্যাক্টরির পজিশনটা কি এখন। তো আসলে আনন্দ সবকিছু কেড়ে নিচ্ছে আমাদের এই নাশকতা। হ্যাঁ। আর এই যে বাচ্চাদের পরীক্ষা, আমার মেয়ে ছেলেমেয়েরা তো লেখাপড়া করতেছে, সবাই বাসায় বসে বোর হচ্ছে। আসলে স্কুল তো একটা আসলে রিক্রিয়েশন হয়, তারা সারাদিন বাসা থেকে স্কুলে যাচ্ছে আসতেছে, তাদের মেন্টাল একটা ইয়ে হচ্ছে। সারাক্ষণ বাসায় বসে বসে হয় টিভি, না হয় আর কি করবে কম্পিউটার, ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে না, মানে সবখানে ভিড় লাগে এটা। একটা জায়গা কামাল ভাইও আছেন, এখানে আপাও আছেন, একটা জিনিস কি লক্ষ্য করেছি আমরা, যে আমরা বলছি আনন্দটা ঘাটতি আছে কিংবা একটা নিরাপত্তাহীনতার আতঙ্ক আছে, সবই আছে, কিন্তু যেই তরুণ তরুণীরা ফাল্গুনের সাজে সেজেছিলেন গত পরশু, তাদের যে একই সাথে তারা শোক হয়তো অনুভব করেন, চারপাশের এই সংকট তাদেরকে স্পর্শ করে না, বিষয়টা এরকম না, কিন্তু আমি যে নির্লিপ্ততা তাদের মধ্যে দেখেছি, এটি আমাকে ভীষণভাবে ভাবিয়েছে। আমাদের এই সময়ের তরুণ, আমি প্রতিদিন পত্রিকায় পোড়া মানুষের ছবি দেখছি, আমি প্রতিদিন মানুষের অনিশ্চয়তার ছবি দেখছি, কিন্তু এই তরুণ এবং এই তরুণী, এই বাংলাদেশের তরুণ তরুণী যে আত্মবলিদানে সবচেয়ে সাহসী ভূমিকা রাখে, যার অতীত, ঐতিহ্য, ইতিহাস এত সমৃদ্ধ, এই ফাগুনের নামে নতুন বসন্ত, বসন্ত কোনো সন্দেহ নেই যে আনন্দের উৎসব, আমাদের নবপ্রাণের উৎসব, নবপ্রাণের জাগরণ, কিন্তু যৌবনের যে শক্তি, যেটির একটা সামাজিক রূপ আছে, চেহারা আছে, সেই রূপটা খণ্ডিত হয়ে ব্যক্তি পর্যায়ের যে আনন্দ, এইটা আমাকে ভীষণ ভাবিয়েছে যে এত সংকটের মধ্যেও কেমন করে আমি এতখানি নির্বিকারত্ব নিয়ে ঘুরছি, ফুল কিনছি, মালা দিচ্ছি, কৃষকের কথাও ভাবি না যে এই কৃষক আমার এখানে নিপীড়িত হচ্ছেন, শ্রমিকের কথা যে একজন যার ফ্যাক্টরি আছে যিনি বলছেন, তাদের জীবনের যে সংকটের কথা ঘটছে এখানে, এইসব যে ভাবছি না, এই নির্লিপ্ততাটা কিন্তু আমাদের একটু ভাবা দরকার যে কেন এই নির্বিকারত্ব। নাগরিক জীবনে তুমি বলতে পারো যে বসন্ত নিয়ে বা ফাল্গুন নিয়ে একটা মাতামাতি বা ভ্যালেন্টাইন্স ডে মিলে নিয়ে মাতামাতি, ঠিক ঢাকার পেরিফেরিতে যাও বা ঢাকার অন্যান্য ডিভিশনে যাও বা অন্যান্য জায়গায় যাও, দেখবে একেবারে এরকম চিত্র না, ওটা একেবারে অন্যরকম। সে তার সঙ্গে করে আমাদের এই উৎসব বা পার্বণের যাপন করা অন্যরকম বলতে মানে আমাদের এই ঢাকার চেয়ে বেশি না কম, কোনটা মিন করতে চাচ্ছেন? না, ঢাকার মতো এতটা আয়োজনপূর্ণ নয় না। ও যেটা বললো যে মানুষ তবু আসছে, একটু অত যাই ফুল কিনে, কিন্তু ঢাকা শহরের বাইরে কোন জায়গায় মানুষ ফুল কিনে মালা দেওয়ার মতন আয়োজন করার মতো মানসিকতা তাদের নাই, একেবারে নাই। তারা আমাকে রিপোর্ট করে, হয়তো কোনো সংগঠন থেকে বললো যে চলো আমরা একটা মালা দিয়ে আজকে কিছু করবো একটা, কিন্তু 21 ফেব্রুয়ারি তো স্মরণ করতে হবে, ওটা তো আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আছে একই সময়ের মধ্যে। সুতরাং মানুষ তবু চলবে, তবু। তো আমার একটা ব্যাখ্যা আছে, আমি কি দেবো না, আপনি বিরতিতে যাবেন? একটা বিরতি থেকে আসি। জি দর্শক, ফিরছে একটা ছোট বিরতির পরে। সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা চলচ্চিত্র বিষয়ক বিশেষ তিব্বত স্নো সিনে হিটস অনুষ্ঠানে। চলচ্চিত্রের সঙ্গে তো প্রেম হচ্ছেই আপনার, ইনশাল্লাহ কাজ করছি। গতানুগতিক সিনেমা থেকে এটা কি মান এবং গান সবকিছুই ভালো হয়েছে। এই গানের কোন স্মৃতি? ভয়াবহ ব্যাপার। আইটেম সং নাই, ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা। সুখেরই উষ্ণতা তবুও প্রশ্নটা পেয়েছি কতটা। কল্পনার ক্যানভাস আর বাস্তবের ক্যানভাস ওটা ধরতে সমস্যা হচ্ছিল, শুধু আমার নয়। তিব্বত স্নো নিবেদিত সিনে হিটস, প্রযোজনা ইসরাফিল শাহীন। দেখবেন রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা 50 মিনিটে, নিউ ইয়র্ক সময় সকাল 8টা 50 মিনিটে, ইউএই সময় বিকেল 5টা 50 মিনিটে। আকাশ ভরা জোছনা
ধারাবাহিক নাটক ঢোল। মূল গল্প আব্দুস সালাম, রচনা ও পরিচালনা ইদ্রিস হায়দার। দেখবেন প্রতি রবি ও সোমবার বাংলাদেশ সময় রাত 9:30, নিউ ইয়র্ক সময় সকাল 10:30, ইউএই সময় সন্ধ্যা 7:30। দর্শক, আরো একবার আমন্ত্রণ 21 রাতে। সাংবাদিক মাসুদ কামাল, আপনি কিছু বলতে যাচ্ছিলেন এই বিরতির আগে। হ্যাঁ, আমি আসলে এই বাবু ভাই যে কথাটা বললেন আর কি, যে এই যে উনি যখন দেখেন তরুণ তরুণীদের মাঝখানে যে এক ধরনের নির্লিপ্ত মনোভাব এবং মানে এই যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা তাদের আচরণে ততটা প্রকাশিত হচ্ছে না। তো এটা বাবু ভাই যেটা বললেন না, এটা কিন্তু আসলে মানে আপাত দৃষ্টিতে এটাই দেখা যায়, কিন্তু আমার কাছে মনে হয় যেন একটা ভিন্ন চিত্র আছে। আমি কি করে বলি আপনাকে, যে আমি তো টেলিভিশনে কাজ করি, তো আমার রিপোর্টারকে যখন আমি বলি যে এই বিষয়ের উপর কিছু মানে ভক্সপট নিয়ে, বা আমাদের ভক্সপট বলি আর কি, যে যেকোনো একজন লোককে ধরে তার বক্তব্যটা নিয়ে আসি, তুমি কি বলো, তুমি কি বলো, তুমি কি বলো। যে লোকটা ফুল কিনতেছে, যার পাশে একটা তার হয়তো প্রেমিকা আছে, তাকে ফুল কিনে দিবে, ফুল কেনার মুহূর্তে তাকে তার জন্য জিজ্ঞাসা করা হয়, যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু তার মনের ভেতরে যে আগুনটা, যে ক্রোধটা, যে ক্ষোভটা, সেটা কিন্তু ঠিকই প্রকাশিত হয়। তাহলে কি হচ্ছে, বাস্তবতাটা কোন সত্য, কোনটা আগুনটা সত্য নাকি ফুলটা সত্য? আমি মনে করি এই প্রত্যেকটা মানুষের মধ্যে আগুনটা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই ফুলটা আছে। যতক্ষণ বারুদ যখন আপনি দেখেন, বারুদের মধ্যে কিন্তু আগুনটা আছে, আবার সেই বারুদের কাঠি দেশালা যে লোকে কিন্তু কান চুলকাচ্ছে, কানে কিন্তু আগুন ধরে না, সেখানে সে কিন্তু কানে কিন্তু সেই চুলকানো আনন্দটা পাচ্ছে, আমোদটা পাচ্ছে, আবার পাশাপাশি প্রয়োজনে জায়গা মতো ঘষা দিলে আগুনটা জ্বলে ওঠে। তো সেই জায়গাটা আমার দরকার, এবং সেই জায়গাটা আমাদের নেই তাও কিন্তু আমি বলবো না। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, দেখেন আমাদের শাহবাগে কিন্তু একটা গণজাগরণ মঞ্চের মতো হয়েছিল। এই যে লোকগুলি ছিল, এই যে লোকগুলি গণজাগরণ মঞ্চের মতো না, শুরুতে গণজাগরণ মঞ্চই ছিল। আমি আমার যে অবজারভেশন, এই যে লোকগুলি এখানে এসেছিল, কয়জন রাজনীতি করতো? সেটাই, কেউ রাজনীতি, সবাই কিন্তু সেই বুকে আগুন নিয়ে বসেছিল। যখন তারা দেখলো যে এখানে একটা জায়গা আছে, সেখানে চলে আসলো। এসে যখন আবার দেখলো যে এটাকে একটা কানাগলি দিয়ে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, এত বড় মানুষের স্রোতটাকে আপনি একটা রাজনীতির কানাগলিতে ঢুকানোর চেষ্টা করছেন, লোকগুলি সরে গেল। ঘটনার মধ্যে এটাই। তো এখন সেই আগুনটা যে আবার জ্বলে উঠবে না, সবাই হাতে একটা দেশাটা কাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনি আরেকটা পার্ট দেন, আগুন জ্বলে যাবে। পরশুদিন একটা সিএনজি করে আমি যাচ্ছিলাম আমার শাশুড়িকে দেখতে, যেই মাত্র উঠলাম সিএনজি আমাকে দেখে মুখে তাকাও লাগবার, চেনেনি, দেখে বললো যে স্টার্ট দিল, হু করে স্টার্ট দিল, দিয়ে বললো যে খালাম্মা আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা তো সবকিছুই বুঝেন, আমরা তো মুখ্য মানুষ কিছুই বুঝি না। আর এই যে শুরু করলো, আবার একটু প্রশ্ন করছি, ওদের উত্তর ঠিক দিচ্ছে, আবার প্রশ্ন হচ্ছে উত্তর। দেখলাম যে আপনি যেটা বলেন সব দিকে তাদের নজর খোলা। হ্যাঁ জাহাঙ্গীর, নিশ্চয়ই আপনার প্রতিষ্ঠানের মতন অন্য সব প্রতিষ্ঠানের একই অবস্থা। এই অবস্থা আরো কিছুদিন চললে, আমরা মানে অনেক দিন চলে তো আমরা কল্পনা করতে পারি কি অবস্থা হবে। এই অবস্থায় এসে আপনি কি মনে করছেন যে অর্থনৈতিক স্বার্থেই এই অবস্থা খুব দ্রুত হয়তো নিষ্পত্তি হবে? এরকম তো মানে আমাদের ব্যবসার লস মানে তো দেশের লস, দেশের লস মানে সরকারের লস, সেই ক্ষেত্রে তো সবকিছুই লস হচ্ছে। আর গার্মেন্টস ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে গেলে এই যে হাজার হাজার লোক বেকার হয়ে যাবে, তার দায়ভার কে নিবে? কোন সরকার নিবে? আমার তো মনে হয় কেউ নিবে। সেক্ষেত্রে আপনারা কিভাবে ঘুরে দাঁড়াবেন? আমাদের এখন আসলে মনে হচ্ছে দেশ ছেড়ে পালাতে হবে, গার্মেন্টস সার্ভিস বন্ধ করে মনে হচ্ছে দেশ ছেড়ে পালাতে হবে। আপনার তো দেশ ছেড়ে পালানোর মতো অবস্থা আছে, প্লেন ফেয়ার আপনার যোগানো আছে, বা অন্যান্য মালয়েশিয়া নিশ্চয়ই সেকেন্ড হোম আছে, কিন্তু আমাদের যাদের নেই তারা কি করবে?
আর সেজন্য তো আমাদের দেশটাকে আসলে সবাইকে আমরা কিভাবে বাবু আমরা ওই আপনার হারমোনিয়াম নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকবো, কি করবো? তাদের লাভ কি হবে? মাহমুদুজ্জামান বাবু, আপনার কি মনে হয় এই যে না, ওইটাই যে হবে। মাত্রা, যে সহিংস চিত্র, এটা কি আপনার মনে হয় যে আপনার যে পড়াশোনা, যে বাস্তব অভিজ্ঞতা, তার থেকে কি মনে হয় যে খুব সহসাই থেকে আমি মুক্তি মিলছে? গণবিস্ফোরণের পক্ষে। গণবিস্ফোরণ ঘটবে, গণবিস্ফোরণ ঘটার মতো খুব বিপক্ষণীয় জিনিস, কিন্তু ফোরকাস্টিংটা যদি করতে বলা হয়, আপনার কি মনে হয় যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে, নাকি এটা আর লং টাইম সাস্টেইন করবে? এটা আসলে অনুমানের উপর কথা বলাটা খুব মুশকিল, কেউ জানতো কারণ যে মুক্তিযুদ্ধ কবে থেকে শুরু হতে যাচ্ছে? জানতো না, আনসার্টেন, এবং কবে শেষ হবে? তখন তো আমরা অনেক বড় বড় বলতে পারি, লোকের মুখের কথা শুনি তো আমি বলবো না। তো মুক্তিযুদ্ধ যেমন করে হয়েছিল, একটা কিছুর পরিবর্তন হতে গেলে যদি মতে না মেলে, সমঝোতা না হয়, তাহলে একটা থার্ড একটা শক্তি অবশ্যই সেখানে জন্মায়। চাপার চটে উঠলে একটা শক্তি দরকার সৃষ্টি হয়ে যায়। ভীষণ, মানে একই কথা। ফাতেমা আপা ওই সূত্রটা খুব ভালো বললেন। সেটি হচ্ছে যে মানুষরা এই অনুভূতির কথা কামাল ভাই বললেন, যে যাদের ভেতরে, প্রত্যেকের ভেতরেই সেই বারুদ আছে, শুধুমাত্র ধরুন বারুদের সাথে কাঠিটা ঘষা দেবার মাহেন্দ্র ঘন্টা দরকার। তো আমি সেই জায়গাটার পক্ষে ভীষণ আশাবাদ নিয়ে দাঁড়াতে চাই। সেটি হচ্ছে যে প্রত্যেকেরই নিজস্ব একটা পর্যবেক্ষণ থাকে, মানুষ কিন্তু দেখছে। এবং আমাদের দেশে আপনি ফলাফলগুলো দেখলে, অতীতের ফলাফলগুলো দেখতে আমরা যদি তাকাই, আমরা দেখব মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন খুব নিভৃতে নিয়েছেন। মানে যখন তার মত প্রকাশের জায়গাটি সুষ্ঠুভাবে তার সামনে উপস্থাপিত হয়েছে, তিনি তার মত প্রকাশ নিভৃতে করেছেন এবং ক্ষমতার গদিটা বদলে দিয়েছেন। কিন্তু আমার ভয়টা সেখানে যে যারা আমাদের এখানে ক্ষমতায় আছেন, তারা যেমন করে চাইছেন যে কোনো মূল্যে প্রতিপক্ষকে নির্মূল করতে হবে, সেই মানুষ আবার প্রতিপক্ষ নির্মূল হওয়ার ক্ষেত্রে যতখানি অবদমিত হচ্ছেন, এই চাপের মধ্যে পড়ে আছে যে মানুষগুলো, তাদের পক্ষ নিয়ে আবার ঘুরে না দাঁড়ায়। আমার ভয়টা ঠিক সেইখানে। আমি একটু নিশ্চয়ই বর্তমান বাস্তবতা আপনি জীবনমুখী কোন গান নির্মাণ করেছেন, যদি করে থাকেন আমার বিশ্বাস আপনি করেছেন, খানিকটা একটু শুনতে 21-এর একটা গান মানে আমরা করেছি 21-কে নিয়ে। 21 তো বারবার আসে, আর 21-এর স্লোগানটাও খুব অসাধারণ আমার কাছে। 21 মানে মাথা নত না করা। 21 যেদিন থেকে তৈরি হলো তখন থেকেই কিন্তু এই স্লোগানটি স্থাপিত হয়েছে আমাদের চেতনার মধ্যে, যে 21 মানে হচ্ছে মাথা নত না করা। তো বারবার আসলেই যেটা হয় যে আমরা ওই জায়গাটা আবার স্মরণ করিয়ে দিতে চাই, নিজেরাও স্মরণ করি, যারা আমাদের শ্রোতা তাদের কাছে আমরা গাইতে চাই ওইভাবে। 21 নিয়ে একটা নতুন গান, আমাদের গানের দল মৃত্তিকার, সেই গানটি একটু শুনতে চাই, 4টা ছোট লাইন। করে। আমার বর্ণমালা রক্তে ভেজানো, ঘুম ভাঙানিয়া গান গাইছে এখনো। স্মৃতির মিনার আমি সাজিয়েছি রাতে, পায়ে পা মিলে যায় 21 প্রভাতে। আমার বর্ণমালা রক্তে ভেজানো, ঘুম ভাঙানিয়া গান গাইছে এখনো। স্মৃতির মিনার আমি সাজিয়েছি রাতে, পায়ে পা মিলে যাবে 21 প্রভাতে। আমার বর্ণমালা। শেষ মন্তব্য জানতে চাচ্ছি, আমি ধন্যবাদ ছোট করতে চাচ্ছি না মাহমুদুজ্জামান বাবু, যেটা ওই আমাদের আনুষ্ঠানিক কথা করা হয় যে ধন্যবাদ, আমি ওরকম ধন্যবাদ দিতে চাচ্ছি না। শ্যামল মাসুদ কামাল, আপনার শেষ মন্তব্য, মানে সহসায় কোনো মুক্তির কোনো পথ দেখছেন কিনা? এই যে সহিংসতা আর বিশেষত নাই করলাম, এটা মুক্তির পথ আসলে সত্যি কথা বলবো আমি, আমার যেটা মনে হয় যে ঘটনাগুলো তো খুব সহজ ধরনের। যারা আন্দোলন করছেন তারা খুব সহজে আন্দোলন করছেন, যারা আন্দোলনের বিরোধিতা করছেন তারা খুব সহজে করছেন। মানে উনি মুখে মুখে বলছেন অবরোধ চলছে, উনি অদৃশ্য একটা জায়গা থেকে আমরা ইমেল পাচ্ছি যে আরো 72 ঘন্টা হরতাল হয়ে যাচ্ছে, কিন্তু একটা বিবৃতির মাধ্যমে কি কারোর কোনো দায় দায়িত্ব নাই। 3 দিনে হরতাল, 7 দিনে হরতাল হয়ে যাচ্ছে। দেশের কোনো হরতাল হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, দেশের মানুষ কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না, কারো কোনো দায় দায়িত্ব নাই, না সরকারের নাই না বিরোধী দলের নাই। কাজেই যে জিনিস কেউ কোনো দায় দায়িত্ব নিচ্ছে না, সেই জিনিস বন্ধ হবে কবে হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। ফাতেমা জোহরা একজন শিল্পী হিসেবে আপাতমস্তকে আপনি একজন শিল্পী, যারা আপনাকে চেনে একেবারে
জন্মলগ্ন মানে বোঝার বয়স থেকে চিনছে, সেই শিল্পী একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে আপনি কি আবেদন জানাবেন রাজনীতিবিদদের কাছে? না, শিল্পীর আগে আমার যেটা আমি বলতে চাই যে শিল্পীর আগে এটা মানুষের মনুষ্যত্বের পরিচয়, যাকে মানুষ মনুষ্যত্ব, জানে। আর কোনো কথা থাকে না, আর কিছু শুনতে চাই না। তো তারপরে তো সেই সবকিছু নিয়ে শিল্পী বা যা কিছু করার আমরা করবে। মনুষ্যত্বহীন হয়ে তো পড়ছি। সেটা আমরা মনুষ্যত্বহীন হয়ে আমরা একটা কিসের, আপনি বলেন যে আল্লাহর রাস্তে, আল্লাহর হাওলা সব ছেড়ে দিয়ে থাকতে হবে। হেলিয়া জাহাঙ্গীর, ব্যাপারটা ঠিক এভাবে তো হাস্যস্কর করে দেয়া যায় না আসলে। আপনার কোনো আবেদন? আমার আবেদন হচ্ছে যে আসলে আমরা শান্তি চাই, দেশকে শান্তি না হলে আসলে চাইলেই পাওয়া যাবে এত সহজ না। এখন সবাই মিলে চাচ্ছি, চাইতে চাইতে কিছু একটা পাওয়া যাবে। রাইট, চাইতে চাইতে কিছু তাই না? পাওয়া যাবে। ফাতেমাতুজ জোহরা, নজরুলের সাম্যের কথা বলে গেছেন, আপনি সারা জীবন তার তপস্যা করে আসছেন। অন্তত সবার উদ্দেশ্যে, আমি কাউকে ছোট করতে চাই না, রাজনীতিবিদদের ছোট করতে চাই না, সবার উদ্দেশ্যে আপনি যদি সেই সাম্যের কিছু গান। নজরুলের গানের কথা তো সবাই এক একটা শব্দ, এক একটা বুলেট। অবশ্যই। এখন বুলেটটা না মারি, দরকার নেই। বুলেট আপনার গান দিয়ে আমরা শেষ করব। করার জন্য অবস্থা। একটা আমার নিজেরই লেখা গান। ও অবশ্যই অবশ্যই। জি, এটা একটা কবিতা ছিল, এই যে ফাল্গুনকে নিয়ে, যে ফাল্গুন মাস এবং 21 মাস, এটা এত এত সংযুক্ত যেটা পার্থক্য করা খুব মুশকিল। আমি তার আগে দর্শকদের কাছে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে আসি। দর্শক, নিশ্চয়ই ফাতেমাতুজ জোহরার গান এমন কিছু শোনাবেন যে তার মধ্যে দিয়ে আমাদের সামান্য চৈতন্যবোধ উদয় হবে। হবে না? ঘুমায় পড়বে। আচ্ছা, ঘুমাবে। জি, যদি শান্তিতে ঘুমাতে পারি সেটাও অনেক কিছু। যে বোমার আতঙ্কে আমাদের ঘুম হয় না, অন্তত আজকে রাতটা যাতে শান্তিতে ঘুমাতে পারি, এই অনুষ্ঠান যারা শুনছেন সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আমরা শেষ করছি ফাতেমাতুজ জোহরার গান দিয়ে। না, সেটাই যে সবচেয়ে বড় কথা, আমরা সৃষ্টিকে এবং আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাস করি, সেই সৃষ্টির বন্দনা আমাদের করতে হবে প্রত্যেক মুহূর্তে। আর ফাল্গুন চৈত্র যুগে যুগে এরকম মাসের পরিবর্তনগুলো আসে, ঋতুর পরিবর্তন আসে, ফাল্গুন চৈত্র বৈশাখ, সব ঋতুগুলো আমাদেরকে এক একটা করে দান দিয়ে যায়, তাই না? তো সেজন্য আমি একবার এটা লিখেছিলাম যে ফাল্গুন এবং 21 মাসকে মানে আলাদা করা যায় না। সেখান থেকে একটা কবিতা ছিল আমার, তারপরে ওটাকে শুট করেছি আর কি। জানি না বাবু শুটটা হয়েছে কিনা। সেই একটি সময় যে আমায় বলে, এই আমি হাতে আমার ভ্রমর পলাশ, লালে লাল শিমুলে নাচি নাচি প্রজাপতি অজস্র, চোখ মেলে দেখি সে অপরূপ তাতে। সেই একটি সময় যে আমায় বলে, সেই একটি সময় যে আমায় বলে, দেখো এই আমি হাতে আমার ভ্রমর পলাশ, নাচি নাচি প্রজাপতি অজস্র, যে দেখি দোল 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 সেই মাতাল দোলনাতে। সেই একটি সময় যে আমায় বলে, এই আমি হাতে আমার ভ্রমর পলাশ, লালে লাল শিমুলে নাচি নাচি প্রজাপতি অজস্র, চোখ মেলে দেখি সে অপরূপ তাতে। সেই একটি সময়